প্রকৃত যারা দরিদ্র, প্রকৃত যারা অনাহারী, দিন দুঃখী, তাদের উপকার করার ফলে যে মানসিক শান্তিটা পাওয়া যায়, সেই শান্তিটা কিন্তু আর কোনো কিছুর মধ্যেই পাওয়া যায় না। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের এক দম্পতির সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। দীপ এবং তার স্ত্রী অহনা বেশ অবস্থা সম্পন্ন ঘরের এক দম্পতি। দীপ একটি নামি দামি মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করে এবং অহনা একটি প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুলের টিচার। অহনার খুড়তুতো বোনের বিয়ে ঠিক হলো জানুয়ারি মাসের কনকনে শীতের মধ্যে। অফিস থেকে ফিরে তাদের গাড়ি করেই দীপ অহনাকে নিয়ে বিয়ের জন্য কেনাকাটি করতে গেল। বিয়েতে পরার জন্য নতুন শাড়ি, জুয়েলারি আরও অনেক কিছু কিনলো অহনা। শপিং মলে ঘুরতে ঘুরতে অহনার চোখ গেল এক জায়গায় বেশ কিছু গায়ে দেওয়ার চাদর বিক্রি হচ্ছে। অহনা সেখানে গিয়ে সেই চাদরগুলো নাড়াচাড়া করে দেখতে লাগলো। বেশ ভালো লাগলো সেই চাদরগুলো তার। সেখান থেকে পছন্দ করে দুটো চাদর সে কিনে ফেললো নিজের জন্য। তারপর শপিংয়ের শেষে দীপ এবং অহনা পাশেই একটি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে বাড়ির দিকে রওনা দিল। এমনিতেই শীতের রাত, তার উপর বেশ অনেকটাই দেরি হয়ে গিয়েছিল সেদিন। তখন প্রায় 11টা বাজে। দীপ এবং অহনা রোডের ওপর দিয়ে গাড়িতে করে আসতে আসতে হঠাৎ রোদের ধারে একটা জায়গায় দীপ নিজের গাড়িটাকে সাডেন ব্রেক মেরে দাঁড় করিয়ে দিল। অহনা অবাক হয়ে গিয়ে তাকে জিজ্ঞাসা করলো, কি হলো, এরকমভাবে গাড়িটা দাঁড় করিয়ে দিলে কেন রোডের মধ্যে? দীপ তখন সামনের দিকে তাকিয়ে থেকে অহনাকে বলল, দেখো সামনে ওই বৃদ্ধ লোকটি রাস্তার ধারে কিভাবে শুয়ে রয়েছে। অহনা সামনের দিকে তাকিয়ে দেখল একজন বৃদ্ধ লোক ঠান্ডায় পুরো কুঁকড়ে গিয়ে রাস্তার এক পাশে গুটিয়ে পড়ে রয়েছে। গায়ে তার বস্ত্র বলতে শুধুমাত্র একটি প্যান্ট এবং গায়ের মধ্যে খুবই পাতলা একটা জামা। অহনা বেশ কিছুক্ষণ বৃদ্ধ লোকটিকে দেখার পর দীপকে বলল, হ্যাঁ তা কি হয়েছে, শুয়ে আছে তো, তুমি গাড়িটা দাঁড় করালে কেন? দীপ তখন অহনাকে বলল, ভীষণ মায়া লাগছে গো মানুষটাকে দেখে। এত ঠান্ডার মধ্যে আমরা এত সোয়েটার গায়ে জড়িয়েও শীত মানছে না, আর এই মানুষটা কীরকম একটা পাতলা জামা পরে রয়েছে। এ কথা বলার পর দীপ অহনার দিকে তাকিয়ে অহনাকে বলল, অহনা শোনো না, আজকে তুমি দুটো নতুন চাদর কিনলে না, ওখান থেকে একটা চাদর দিয়ে দাও না মানুষটাকে প্লিজ, আমি তোমাকে আবার কিনে দেব। একথা শুনে অহনা বড় বড় চোখ করে দীপের দিকে তাকিয়ে বলল, পাগল নাকি তুমি? এইসব রাস্তার মানুষকে আমার অত পছন্দের কেনা নতুন চাদরটা দিয়ে দেব? আর এইসব মানুষ আমার ওই দামি চাদরটার মূল্য থোড়াই না বুঝবে। দীপ তখন অহনাকে প্রায় রিকোয়েস্ট করে বলল, প্লিজ অহনা দিয়ে দাও না, কি আছে, আমরা না হয় আরও একটা কিনে নেব, ক্ষতি তো নেই কিছু, তাই না? অহনার সাথে কথা বলতে বলতেই দীপ গাড়ি থেকে নেমে গাড়ির পিছনের সিটে রাখা শপিংয়ের জিনিসগুলোর মধ্যে থেকে হাতিয়ে একটা চাদর বের করে রোডের পাশে চলে গেল এবং গিয়ে সেই কুঁকড়ে পড়ে থাকা বৃদ্ধ মানুষটির গায়ের ওপর দিয়ে সেই চাদরটি ঢেকে দিল। তারপর সঙ্গে সঙ্গে দীপ আবার নিজের গাড়িতে ফিরে এলো। দীপ আসার পর অহনা রাগে আর দীপের সাথে কথাই বলল না। অনেকবার ম্যানেজ করার চেষ্টা করেও অহনার সেদিনকার মতো রাগ আর কমল না। তারপর তারা সেখান থেকে বাড়ি ফিরে গেল। ঠিক তার দুদিন বাদেই ছিল অহনার বোনের বিয়ে। যে রোডের ওপর সেই বৃদ্ধ মানুষটি দুদিন আগে শুয়েছিল, সেই রোডের ওপর থেকেই অহনার বোনের বিয়েতে অ্যাটেন্ড করতে যেতে হবে। যথারীতি বিয়েতে যাওয়ার সময় অহনা হঠাৎ দীপকে বলল, আচ্ছা দীপ, ওই জায়গাটায় চলো তো, যেখানে তুমি সেই রাস্তায় পড়ে থাকা লোকটাকে আমার নতুন চাদরটা দিয়ে দিলে। দীপ তখন অহনার দিকে অবাক হয়ে তাকিয়ে বলল, কেন, ওখানে গিয়ে কী করবে তুমি? অহনা তখন দীপের দিকে তাকিয়ে বলল, আরে চলোই না, দেখি আমার চাদরটা এখনো ঠিকঠাক আছে কিনা, নাকি ওটাকে বেচে দিয়ে ওই লোকটা খেয়ে নিয়েছে। অহনার কথাটা খুব একটা পছন্দ না হলেও দীপ তার কথা রাখতে সেই পুরনো জায়গাটায় গেল। সেখানে গিয়ে তারা দুজনেই দেখল সেই লোকটা তো সেখানে শুয়ে রয়েছে ঠিকই, কিন্তু দীপের দেওয়া চাদরটা তার গায়ে নেই। গায়ে বলতে তার রয়েছে সেই আগের দিনের পরে থাকা পাতলা একটা হাফ হাতা জামা এবং একটা প্যান্ট। লোকটাকে দেখা মাত্রই দীপ গাড়ি থেকে নেমে তার সামনে গিয়ে দাঁড়ালো। অহনা ও দীপের পেছন পেছন গেল সেই লোকটার কাছে। দীপ এবং অহনা গিয়ে দাঁড়াতেই লোকটা মুখ তুলে তাদের দিকে কোনো ক্রমে তাকালো। অহনা লোকটার দিকে তাকিয়ে দীপকে উদ্দেশ্য করে বলল, দেখলে তো, তোমাকে সেদিন বারবার করে বললাম আমার এত দামি চাদরটা দিও না, রাখতে পেরেছে চাদরটা? দেখো গিয়ে
বেচে দিয়ে নেশার জিনিস কিনে নিয়েছে। এই কথা শুনে দীপ একটু ধীর গলায় সেই বৃদ্ধ লোকটিকে জিজ্ঞাসা করল, চাদরটা কোথায় গেল বাবা? এতটা ঠান্ডায় আপনি কষ্ট পাচ্ছিলেন, ওই জন্যই তো আমি আপনাকে চাদরটা দিয়েছিলাম। রাখতে পারতেন, ওটা আপনার আরাম হতো। লোকটি তখন খুবই কষ্টে উঠে বসল। উঠে বসে রোডের অপর প্রান্তে হাত দেখিয়ে লোকটি কিছু একটা দেখালো। দীপ এবং অহনা রোডের উল্টো দিকে তাকিয়ে দেখল একটি অতি বৃদ্ধা মহিলা সেখানে পড়ে রয়েছে এবং আগের দিন রাতে দীপের দেওয়া সেই চাদরটা সেই বৃদ্ধ মহিলার গায়ে। ওই মহিলাটিকে দেখিয়ে বৃদ্ধ লোকটি বলল, ওই বৃদ্ধা মহিলা যে বস্ত্র পরে থাকেন সেই বস্ত্রে অত্যাধিক ছিদ্র হয়ে গেছে। কেউ যদি ওনাকে সাহায্য করতে আসে তো খুব বাজেভাবে ওনার চেহারার দিকে সবাই তাকায়। তাই আমার মনে হলো আমার থেকেও বেশি ওনার এই চাদরটার প্রয়োজন, তাই আমি ওনাকে চাদরটা দিয়ে এসেছি। একথা বলার পর লোকটা একটু মুচকি হেসে বলল, আমি এরকমই ঠিক আছি, অভ্যেস হয়ে গেছে। বৃদ্ধ লোকটির একথা শোনার পর দীপ এবং অহনা দুজনেই স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। অহনার চোখের কোণায় বিন্দু বিন্দু জল দেখা গেল। কিছুক্ষণ পর অহনা হঠাৎ করে দীপের হাত দুটো ধরে বলল, দীপ, আমি আরেকটা চাদর নিয়েছিলাম না সেদিন? প্লিজ চলো না, বাড়ি থেকে সেই চাদরটা এনে এই বৃদ্ধ বাবাকে দিয়ে দিই। আমার থেকেও অনেক বেশি চাদরটা এই বৃদ্ধ মানুষটার দরকার। চলো না দীপ, প্লিজ চলো। অহনার মুখে এই কথা শোনার পর দীপ খুবই আনন্দ পেল এবং হাসি হাসি মুখে সে বৃদ্ধ লোকটিকে বলল, বাবা, আপনি এখানেই থাকুন, যাবেন না কোথাও। আমরা বাড়ি থেকে আসছি কিছুক্ষণের মধ্যে, আপনার জন্য একটা চাদর নিয়ে। এই বলে দীপ এবং অহনা বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। বন্ধুরা, প্রকৃত দানের গুরুত্ব বুঝতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, দরিদ্র মানুষদের উদ্দেশ্যে যদি নিজেদের সামর্থ্য অনুযায়ী যৎসামান্য কিছু দান করা হয় তাহলে ঈশ্বর অনেকটা পরিমাণে আমাদের উপর কৃপা বর্ষণ করেন। দ্বিতীয়ত, প্রকৃত যারা উপকার পাওয়ার যোগ্য, যারা দান পাওয়ার যোগ্য, তাদের উপকার করলে এবং তাদের উদ্দেশ্যে দান করলে সেটা সর্বদা ঈশ্বরের স্মরণে থাকে। তৃতীয়ত, দরিদ্র মানুষদের কিছু দান করার পর তাদের মুখে যে হাসি ফোটে এবং তাদের মধ্যে যে আনন্দের একটা ছাপ লক্ষ্য করা যায়, সেটা দেখার পর যে মানসিক শান্তি ঘটে সেটা আর কোনো কিছুতে ঘটে না। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।